Hello, this is Saurabh sir and welcome to my YouTube channel. তো আমরা আজ ক্লাস 10-এর আজকের টপিকটা পড়বো, দেখতেই পাচ্ছ। টপিকের নাম দ্য ক্যাট, অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসনের দ্য ক্যাট টপিকটা আমরা পড়াবো। অলরেডি আমরা দুটো ক্লাস নিয়েছিলাম, ইউনিট 1 ইউনিট 2। এর আগে একটা ক্লাস হয়েছিল অবশ্য, মানে ক্যাট সম্পর্কে ক্লাস হয়ে গেছিলো ইউনিট 1 ইউনিট 2-তে। তো আমি জাস্ট একটু রিক্যাপ করে নিই, তারপর আমরা ইউনিট 3 অর্থাৎ লাস্ট যে ইউনিটটা বাকি আছে সেটা নিয়ে আমরা ডিসকাশন করবো। তো ইউনিট 1 আমরা পড়েছিলাম যে ক্যাটের বিভিন্ন রকম ক্যারেক্টার সম্পর্কে। তো অ্যাথলিট ক্যাট, মানে একদিক থেকে ভীষণ রকম অ্যাথলিট, ভীষণ রকম অ্যাক্রোব্যাট। অ্যাথলিট মানে বলেছিলাম একটা খেলোয়াড় আছে তার মধ্যে। অ্যাক্রোব্যাট মানে কি বলবো, অ্যাক্রোব্যাট মানে কি, মানে ভীষণ মানে ক্রীড়া কুশলী বলা যেতে পারে। অ্যান্ড গ্রিম ফাইটার এবং মারাত্মক যোদ্ধা। তাহলে দেখো ক্যাটের কত রকম চরিত্র, এবং বলছে যে একটা হিউম্যান বিংসের পক্ষে, একটা মানুষের পক্ষে একই জীবনে এতগুলো ক্যারেক্টার বা এতগুলো পার্সোনালিটি হওয়া কিন্তু ইটস নট পসিবল। আবার এটা মানে আমরা আমরা মানে ক্যাটকে কীরকম ভাবি, আমরা বেশিরভাগ লোকেরা ভাবি ক্যাট হচ্ছে আনইন্টেলিজেন্ট অ্যানিমাল, একটা বোকা বুদ্ধিহীন প্রাণী, যে কিনা সারাদিন হচ্ছে ওই ইঁদুরের গর্তে তাকিয়েই হচ্ছে সে কাটিয়ে যায় সময়টা। আর তুমি বলতে পারো যে সে হচ্ছে বিরক্ত হতে পছন্দ করে। কিন্তু অরিজিনালি হচ্ছে ক্যাট, হ্যাঁ, আদর খেতে ভালোবাসে। কিন্তু ক্যাটের কিন্তু বলছি অনেক রকম ক্যারেক্টার, যেটা আমি বললাম অলরেডি ডিসকাস। এবং ক্যাট হচ্ছে যেগুলো করে এবং ভীষণ কনসাসলি করে, যাতে করে হিউম্যান বিংসরা তার ওপর নজর রাখতে পারে এবং সেই নজরটাকে এনজয় করে। যে হিউম্যান বিংস অর্থাৎ আমরা মানে লোকেরা যে তাকে মানে তার উপস্থিতিটাকে মোটেও মানে ভালো চোখে দেখি না, কারণ খুব সাবধানে থাকতে হয়। একটা বাড়িতে বিড়াল থাকলে দুধ থেকে শুরু করে মাছ, মানে তুমি একটু যদি চোখ সরাও তো সঙ্গে সঙ্গে কী করে সেটাকে তুলে নিয়ে চলে যায়। তো সেই জন্য তোমাকে হচ্ছে মানে সবসময় হচ্ছে কনসাস থাকতে হয়। এবার তুমি সন্ধ্যা নামার পরে, বাট ওয়াচ হিম অ্যাজ দ্য সেডস অফ ইভিনিং ফল, সন্ধ্যা নামার পরেই কিন্তু অরিজিনালি বিড়ালের ক্যারেক্টার কিন্তু দেখা যায়। এবং এখানে মানে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন খুব সুন্দরভাবে না, মানে ক্যাটের যে পুরো ডিটেলসটাকে খুব সুন্দর করে তিনি অবজার্ভ করেছিলেন, ইভেন আফটার দ্য সেডস অফ ইভিনিং ফল। এবং দেখবে সন্ধ্যার পরে কিন্তু আমাদের বাড়িতে আর থাকে না, রিয়েলি থাকে না। তখন কিন্তু মানে ট্রু লাইফ, অ্যাকচুয়ালি বিড়ালের ট্রু লাইফটা মানে শুরু হয়। ইউনিট 2 তো একটা খুব মজার, যে ফ্যামিলি যখন টিতে বসে আর কি, তখন ক্যাটস একদম চলে আসে এবং তার গা ঘষতে থাকে যে ফ্যামিলি মেম্বারদের পায়, এবং যদি গেস্ট থাকে তখন তো তার আরও মজা। গেস্টের কাছে কিন্তু ক্যাট প্রথমে সিভিল থাকে, সভ্য থাকে, ভদ্রভাবে থাকে। কিন্তু যদি তাকে না মাছ দেওয়া হয় তখন সে গেস্টকেও আঁচড় দিতে ছাড়ে না। এবং তখন ডিলাইটেড ফ্যামিলি খুব ডিলাইটেড হয়ে যায় তাকে আঁচড় দিয়েছে শুনে। বলে যে বিড়ালটা খুবই ইন্টেলিজেন্ট, হ্যাঁ, সেই জন্য সে চাইছেই তুমি তাকে কিছু খেতে দাও। তো গেস্টের আবার ইচ্ছে না থাকলেও তাকে বাধ্য হয়ে তাকে কিছু খেতে দিতে হয়। এবং ক্যাট সেটাকে নিয়ে সে একদম আরামে মানে একদম দূরে হচ্ছে চলে যায়। খাবার টাবার হচ্ছে মানে খাওয়ার আগেই সে একটা সেফ ডিস্টেন্সে চলে যায়, সেখানে গিয়ে সে নিরাপদে সেটা খায়। তো আমরা ইউনিট 1 আর ইউনিট 2-তে এইটুকু পড়েছিলাম। এবার ইউনিট 3 দেখো, তাহলে আমাদের যখন আবার ফ্যামিলি অলরেডি যখন চা খাচ্ছিল বা চা খাওয়ার পরে, এবার দেখো খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, ইউনিট 3টা। হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি, যখন পরিবারটা চা পান শেষ করেছে, অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, এবং আগুনের কাছে জড়ো হয়। হ্যাঁ, বিদেশে বুঝতেই পারছো, তো সেখানে তারা গোল হয়ে বসে আগুনের কাছে যখন জড়ো হয়। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। তাহলে কী হয়, ক্যাট কিন্তু একদম ক্যাজুয়ালি, খুব স্বাভাবিকভাবেই সে বাড়ির বাইরে চলে যায়। কেন বাড়ির বাইরে চলে যায়? জানে যে আর আমার খাওয়ার কিছু নেই, আমার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে পাওয়ার কিছু নেই। তো একদম দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, একদম স্বাভাবিকভাবেই রুমের বাইরে চলে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, তার জন্য আসল জীবন কিন্তু এখনই শুরু হয়। আসল যে ক্যাটের আমরা ক্যারেক্টার, অর্থাৎ বাঘের মাসি, হ্যাঁ, ক্যাটের একটা নাম আছে বাঘের মাসি, তখন কিন্তু তার আসল জীবনটা শুরু হয়। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড। সন্টার্স মানে বলতে পারো পাইচারি করা, বা কী বলবো, খুব রিল্যাক্সড ওয়েতে হাঁটা, একদম আছে দেখো স্লো অ্যান্ড রিল্যাক্স মানে দুলকি চালে হাঁটা। সে তার নিজের যে ব্যাকওয়ার্ড, নিজের যে উঠান, মানে নিজের জায়গা, তো সেখানে হচ্ছে দুলকি চালে সেখানে পৌঁছায় যায়। তারপরে সেখান থেকে কোথায় যায়? স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স। ফেন্স মানে বেড়া, ঠিক আছে? ফেন্স মানে কি? বেড়া বা পাঁচিল বলতে পারো এখানে। সে পাঁচিলের ওপরে জোরে লাফ দেয়। ড্রপ স্লাইডলি ডাউন টু দ্য আদার সাইড, এবং সেই পাঁচিল থেকে উঠে অন্যদিকে ড্রপ স্লাইডলি হালকাভাবে সেখান থেকে মানে পড়ে আর কি, ডাউন টু দ্য আদার সাইড, অন্যদিকে। অর্থাৎ বুঝতেই পারছো, তাহলে পাঁচিল আছে, হ্যাঁ, মাঝখানে তাহলে পাঁচিল আছে, এবং বাড়ির তারা এদিকে ছিল, এদিক থেকে সব কিছু পাওয়া হয়ে গেছে। এখন সেই ব্যাকওয়ার্ডে আস্তে আস্তে যায় উঠানে,
আস্তে আস্তে যায় বাড়ির পিছনের দিকে। এবার সেখান থেকে গিয়ে সে পাঁচিলটাকে ক্রস করে, পাঁচিলের প্রথমে লাফ দেয়, প্রথমে পাঁচিল, তারপর পাঁচিল থেকে খুব ইজিলি, মানে ইভেন মানে একটা বিড়াল তো 3 তলা থেকেও লাফ দিতে পারে, তার কিছু হয় না, বুঝতে পারলে? তো এবার সেই পাঁচিল থেকে ওই দিকে সে নিচে নামে আস্তে করে। তারপরে হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি সেট। তারপরে ওখান থেকে কোথায় যায়? হি ট্রটস অ্যাক্রস। ট্রটস মানে হচ্ছে কি দুলকি চালে হাঁটা, মনে থাকবে। ট্রটস অ্যাক্রস, ট্রটস মানে কি? ওইটাও কিন্তু ওই অনেকটা সন্টার্সের মতোই, সন্টার্স আর ট্রটস অনেকটাই একই, হালকা হালকা মানে দুলকি চালে সে হেঁটে যায়। অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি সেট, এবং যে ফাঁকা শেড আছে, ফাঁকা জায়গা আছে, তার যে ছাদ, সেখানে লাফ মারে। ধরো কোনো বাড়ির ছাদ আছে যেটা হচ্ছে অপরিত্যক্ত অবস্থায় আছে, যেখানে কেউ যায় না, এমটি অবস্থায় পড়ে আছে, ঠিক তার ছাদে সে হচ্ছে ওখানে লাফ দিয়ে চলে যায়। হিজ মুভমেন্ট, এবং তার যে চলনটা, বিকামস হয়ে যায় লিদে অ্যান্ড প্যান্থার লাইক। লিদে মানে কি? ফ্লেক্সিবল, নমনীয়। আচ্ছা কি? হ্যাঁ, তাহলে লিদে মানে কি? গ্রেসফুল, একদম নমনীয় হয়ে যায়। এখানে কিন্তু তার মুভমেন্টটা অনেকটা নমনীয়। অ্যান্ড প্যান্থার লাইক, প্যান্থার লাইক মানে কি? চিতাবাঘের মতো, একদম তার যে চলনটা সেটা অনেকটা একদম বাঘের মতো লাগে। এখানেই কিন্তু একদম দেখো প্যান্থার লাইক, এখানে কিন্তু সেই ইমেজটা দেয়া হয়েছে যে একদম বাঘের মাসির মনে হচ্ছে, মানে ক্যাটটাকে। সে কী করে? হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, সে দুপাশে কিন্তু তাকে দেখতে হয়, ঠিক আছে? সে খুব দুপাশে ভালো করে দেখে। অ্যান্ড মুভস নয়েজলেসলি, এবং কোনো রকম আওয়াজ না করে সে সামনের দিকে এগিয়ে যায়। কেন বলো তো এটা করে? ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, কারণ তার অনেক শত্রু থাকে। ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, সেখানে কুকুর থাকে এবং ছোটো ছোটো ছেলেরা থাকে, তারা হাতে পাথর নিয়ে থাকে। অনেকেই থাকে কি না, যে বিড়াল দেখলে কী করে? ঢিল ছোড়ে, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি বিড়ালের এখানে শত্রু কারা না? ডগস, ডগস তো শত্রুই। অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, এবং যারা ছোটো ছোটো বাচ্চারা তাতে পাথর নিয়ে থাকে। তাহলে বোঝা গেল। তাহলে হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, সে হচ্ছে চারপাশে দেখে। অ্যান্ড মুভস নয়েজলেসলি, এবং কোনো আওয়াজ না করে সামনের দিকে এগিয়ে যায়। ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, কারণ তার অনেক শত্রু আছে। তার শত্রু হচ্ছে কারা? ডগস, কুকুর, এবং স্মল বয়েজ উইথ স্টোনস, এবং যারা ছোটো ছোটো বাচ্চা তাদের হাতে ঢিল থাকে, বিড়ালকে অ্যাটাক করতে পারে, তো ওই জন্য খুব আওয়াজ না করে সে সামনের দিকে এগিয়ে যায়। এবার অন দ্য টপ অফ দ্য শেড, আমি তাহলে কী বললাম? ওই যে ফাঁকা জায়গাটা আছে তার একদম উপরে দ্য ক্যাট কী করে? আর্চেস হিজ ব্যাক, অর্থাৎ পা দিয়ে আঁচড়াতে শুরু করে। আর্চেস, আর্চেস মানে বুঝতেই পারছো। সরি সরি, আমি ভুল বললাম। আর্চেস মানে কি? পিছনের দিকে ঘুরে। আর্চেস হিজ ব্যাক অ্যান্ড রেক্স হিজ ক্লজ ওয়ান্স অর টুয়াইস টু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুপ। সরি, তাহলে অন দ্য টপ অফ দ্য সেট, তাহলে কী করলো না? সেই ফাঁকা যে ছাদটা ছিল, তাহলে সেখানে গেল। এবার সেই শেডের উপরে দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক, সে তার পিছনে ঘোরে। অ্যান্ড রেক্স হিজ ক্লজ, ঠিক আছে? রেক্স হিজ ক্লজ মানে তার নখ দিয়ে আঁচড় কাটে। ওয়ান্স অর টুয়াইস, একবার অথবা দুবার। থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, অর্থাৎ বুঝতেই পারছো যে ছাদটাও পুরনো হয়ে গেছে, পরিত্যক্ত বাড়ি তো। তো সেই পুরনো ছাদের, এবং পুরনো ছাদের দেখবে অনেক দিন ধরে জমে জমে শ্যাওলা জমে যায়। তাহলে বৃষ্টি পরিষ্কার হয় না, বৃষ্টির জল জমে, তো শ্যাওলা জমে যায়, যার ফলে একটা ছাল মতো হয়ে যায়, মানে ছাদের উপরেও একটা সফট বার্ক তৈরি হয়। যে বার্কটা কেমন না? খুব সফট। তো সেখানে কি করে? সেখানে এইভাবে আঁচড় দিতে থাকে, এবং সেখানে তুমি তো মানে তুমি গেলে ওই বিড়ালের আঁচড়ের দাগও কিন্তু তুমি দেখতে পাবে। বুঝে গেল? তাহলে আর বলছি, অন দ্য টপ অফ দ্য শেড, অর্থাৎ সেই যে শেড আছে তার উপরে দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক, পিছনে ঘোরে। অ্যান্ড রেক্স হিজ ক্লজ ওয়ান্স অর টোয়াইস, এবং তার নখটা আঁচড় কাটে। ওয়ান্স অর টোয়াইস, একবার দুবার। থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, অর্থাৎ সেই পুরনো যে ছাদ, সেই পুরনো ছাদের সেই নরম ছালের উপরে তার নখটাকে আঁচড়াতে থাকে। তারপরে হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস, সে কয়েক পা কী করে? নিজেকে প্রসারিত করে। স্ট্রেচ, আমরা যেমন স্ট্রেচ করি, কেন না? টু সি, দেখার জন্য। ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, এবং তার প্রত্যেকটা মাসেল, প্রত্যেকটা যে পেশি, সেটা মানে ঠিকঠাক কাজ করছে কিনা, অর্থাৎ বুঝতেই পারছো লাফটাপ দিতে হতে পারে, তো সেইটা তার ঠিকঠাক আছে কিনা সে কী করে? স্ট্রেচ করে দেখে নেয়। তাহলে বুঝতে পারছো কতটা নিখুঁতভাবে তিনি অবজার্ভ করেছেন। এখানে অথর বা ন্যারেটর কত নিখুঁতভাবে এখানে পর্যবেক্ষণ করেছেন, একদম কী কী করে একদম মাইনিউট ডিটেলে আমাদেরকে ডেসক্রাইব করেছেন। তাহলে হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস, তাহলে কী বললাম? বেশ কয়েকবার নিজেকে প্রসারিত করে। টু সি, দেখতে। ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, তার প্রত্যেকটা পেশি, ওকে, তার প্রত্যেকটা পেশি সঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখে নেয়। তারপরে কি করে? দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, তারপরে তার মাথাটা নিচু করে। ড্রুপিং, ড্রুপিং মানে কি? বেন্স,
মনে থাকবে ড্রুপিং মানে বেন্ডিং, অর্থাৎ মাথাটা নিচু করে, নিয়ারলি টু হিজ পজ অর্থাৎ তার পায়ের কাছে, থাবার কাছে। তাহলে পায়ের কাছে তার মাথাটা নিচু করে হি সেন্ডস অ্যাক্রস আ কল, সে কী করে, একটা ডাক ছাড়ে, একবার একটা ডেকে ওঠে, কাকে, টু হিজ কিন্ডার্ড, অর্থাৎ কিন্ডার্ড মানে কি, স্বজাতীয়। এখানে কি কিন্ডার্ড মানে নিয়ার ওয়ান্স, তো তার নিয়ার ওয়ান্স মানে কি, তার যারা স্বজাতীয়, হ্যাঁ, তার মতো অন্যান্য আরও বিড়াল বিভিন্ন বাড়িতে যারা থাকে তারা একসঙ্গে এসে জড়ো হয়। বুঝতে পারছো, সেই ডাকটা শুনলেই অন্য কিন্ডাররাও কিন্তু এসে হাজির হয়। তারপরে কি বললাম, তাহলে দেন ড্রুপিং ইজ হেড, তারপরে সে মাথাটা নিচু করে, নিয়ারলি টু হিজ পজ, তার থাবার কাছে মানে পায়ের কাছে মাথাটা নিচু করে, ইট সেন্ডস অ্যাক্রস আ কল, সে ডাক ছাড়ে টু হিজ কিন্ডার্ড মানে তার যারা স্বজাতীয়, অর্থাৎ তার মতো আরও যারা বিড়াল অন্যান্য বাড়িতে আছে তারা সেখানে মানে ডাক ছাড়ে তাদের কাছে, তারা বুঝতে পারে সেই ডাকটা শুনে। বিফোর লং দে কাম, মানে অল্প কিছুক্ষণের মধ্যেই, বিফোর লং মানে কি, অল্প কিছুক্ষণের মধ্যেই দে কাম, তারা চলে আসে। গ্লাইডিং, গ্রেসফুল, শ্যাডোজ, তাহলে গ্লাইডিং মানে কি, গ্লাইডিং মানে হচ্ছে কি, চলতে চলতে, নড়তে নড়তে, গ্রেসফুল শ্যাডোজ এবং সেই সুন্দর ছায়া, গ্রেসফুল মানে কি, সেই সুন্দর ছায়াগুলো পড়তে থাকে, বিড়ালের যে সুন্দর ছায়া তখন কিন্তু পড়তে থাকে, অর্থাৎ যেই একটা বিড়ালের তারা হচ্ছে ডাক পায়, তখন তার যারা নিয়ার অ্যান্ড ডিয়ার অংশ আছে তারা অল্প কিছুক্ষণের মধ্যে মিটিং বসবে আর কি, অল্প কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে এসে হাজির হয় এবং তারা বেশ দুলতে দুলতে, গ্লাইডিং মানে কি, দুলতে দুলতে সেই সুন্দর ছায়াটা পড়ে। গ্রেসফুল শ্যাডোজ, গ্রেসফুল মানে কি, যেটা সুন্দর দেখতে। নো লঙ্গার আর দ্য মিক ক্রিয়েচার্স, তারা কিন্তু এখন আর মিক, মিক মানে কি, টিমিড, লাজুক প্রাণী নয়। হু অ্যান আওয়ার এগো, যারা কিনা 1 ঘন্টা আগেও ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, যারা মাত্র 1 ঘন্টা আগেও যারা ওই ফিশ অ্যান্ড মিল্ক মানে কি, মাছ আর দুধের জন্য যারা মিউ মিউ করছিল কয়েক ঘন্টা আগে, 1 ঘন্টা আগে, সেই রকম কিন্তু মিক ক্রিয়েচার্স বা লাজুক প্রাণী, ভীতু প্রাণী আর কিন্তু নয়। এখন দেখো তারা হয়ে গেল কি, দে আর নাও গ্রিম ফাইটার্স, অর্থাৎ দেখো মানে ন্যারেটার প্রথমেই তিনি যখন বলে দিয়েছিলেন, একদিক থেকে সে অ্যাক্রোব্যাট, একদিক থেকে অ্যাথলিট, একদিক থেকে গ্রিম ফাইটার, এবং আমরা দেখেছি সে একদিক থেকে অ্যাথলিট কেমন না, বিভিন্ন জায়গা থেকে লাভ দিতে থাকতে চলে আসে, একবার ব্যাকইয়ার্ড থেকে মানে ফেন্সের উপরে ওঠে, ফেন্স থেকে লাভ দিয়ে হচ্ছে নিচে চলে যায়, আবার সেখান থেকে চলে যায় টপ অফ দ্য সেট। তো এইভাবে কী করে, তার যে অ্যাথলেটিসিজম এবং তার যে বলতে পারো অ্যাক্রোব্যাটিসিজম, সেটা আমরা জানতে পারি এইগুলোর মাধ্যমে। এবার আমরা তাকে জানতে পারবো একটা ক্যাটকে, এই যে কত পার্সোনালিটি দেখো ক্যাটের, এখানে কিন্তু ক্যাট হচ্ছে একটা ফাইটার, বোঝা গেল। তাহলে নো লঙ্গার আর দ্য মিক ক্রিয়েচার্স, তখন কিন্তু তারা আর লাজুক প্রাণী বা ভীতু প্রাণী আর থাকে না। হু অ্যান আওয়ার এগো, অর্থাৎ যারা যে প্রাণীগুলো মাত্র 1 ঘন্টা আগেও ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, অর্থাৎ দুধ আর মাছের জন্য ডাকছিল, দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন গ্রিম, গ্রিম মানে কি, সিরিয়াস, মারাত্মক যোদ্ধা। জাস্ট থিঙ্ক, এবার ভাবো, হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, এবার ভাবো সে জীবন থেকে কতটাই না পায়, দেন ইউ ডু আউট অফ ইয়ার্স, তাহলে বলছে জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ লাইফ, ফলে বলছে তুমি ভাবো যে একটা বিড়াল সে জীবন থেকে কতটা পায়, দেন ইউ ডু আউট অফ ইয়ার্স, তুমি যতটা পাও তার থেকে বেশি পাই কিনা তুমি এবার ভাবো, এটা আমাদের উপর ছেড়ে দিলেন। তাহলে এবার ভাবো যে তুমি জীবনে যতটা স্যাটিসফ্যাকশান পাও, যতগুলো পার্সোনালিটি পাও তোমার জীবনে, তার থেকে ক্যাট বেশি পাই কিনা সেটা আমাদের চিন্তা করার কথা বলেছেন, ভাবার কথা বলেছেন। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং তারা স্পোর্টস করে, অর্থাৎ তারা যে খেলে, যে স্পোর্টসটা করে, কেন না, অ্যাজ দে গেট ওল্ডার, যখন তাদের বয়স হয়ে যায়, দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস, তারা সাবারবান মানে কি, মানে সাবারবান মানে বুঝতে পারছো, শহর থেকে দূরে, সাবারবান মানে শহরতলি, তারা শহরতলির কোনো ব্যাকইয়ার্ডে তারা চলে যায়, ঠিক আছে, শহরতলি মানে সাবারবান পুরো সিটি নয়, সিটি থেকে একটু দূরে সাবারবান ব্যাকইয়ার্ডসে তারা হচ্ছে শিকার ধরতে চলে যায় যখন তারা একটু বয়স হয়, মনে থাকবে। তাহলে অ্যাজ দে গেট ওল্ডার, যখন তাদের একটু বয়স হয়, দে গো ইন ফর স্পোর্ট, অর্থাৎ তারা খেলাধুলায় চলে যায়, কোথায় খেলাধুলা করতে, কোথায় যায়, টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ড, অর্থাৎ শহরতলির কোনো ব্যাকইয়ার্ডে, কোনো উঠানে। দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, এবং এই ব্যাকইয়ার্ড মানে বুঝতে পারছো, কোর্টইয়ার্ড মানে উঠান, ব্যাকইয়ার্ড মানে বাড়ির যে পিছনে, প্রত্যেকের বাড়ির পিছনে কিছু না কিছু মানে নোংরা জায়গা থাকে যেখানে আমরা যাই না, মশা আছে, যেখানে ওই বিড়াল কুকুরদের মানে ওরা যাতায়াত করে, এবার এই ব্যাকওয়ার্ডসগুলো কি আমাদের কাছে খুব ডাল, বোরিং, আর টু দেম হান্টিং গ্রাউন্ডস, তো এই ব্যাকইয়ার্ডসগুলোই কিন্তু তাদের কাছে শিকারের জায়গা, ঠিক আছে, আর টু দেম হান্টিং গ্রাউন্ডস, হান্টিং গ্রাউন্ডস মানে কি, এইগুলি হচ্ছে তাদের কাছে শিকারের জায়গা, হোয়ার দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার, যেখানে তাদের আরও অনেক সাহসী, গ্যালান্ট মানে কি,
ভ্যালোর মানে ব্রেভ, যেখানে অর্থাৎ এই হান্টিং গ্রাউন্ডসে অর্থাৎ এই ব্যাকইয়ার্ডসে যেখানে কি অনেক তাদের সাহসী দুঃসাহসিক অভিজ্ঞতা হয়, দেন কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, অর্থাৎ কিং আর্থারের যারা নাইট যোদ্ধাদের তাদের যে অভিজ্ঞতা হয়েছিল, তাদের যে অ্যাডভেঞ্চার হয়েছিল, হ্যাঁ দুঃসাহসিক অভিজ্ঞতা হয়েছিল, তার থেকেও বিড়ালের বোধহয় বেশি। তো এই লাইনটা না তোমরা আন্ডারলাইন করে রাখবে, এই লাইনটা ভীষণই ইম্পর্টেন্ট। তো এখানে দেখো কিং আর্থার্স নাইটস, তো কিং আর্থার কে? কিং আর্থার নাইটসের সঙ্গে এখানে ক্যাটসদের কম্পেয়ার করা হয়েছে, ঠিক আছে? তো কম্পেয়ার করা হয়েছে। তো কিং আর্থার্স নাইটস, কিং আর্থার হচ্ছে ইংল্যান্ডের, মানে এটা যদিও তোমরা হয়তো সম্ভবত ক্লাস 8-এ পড়েছিলে, কিং আর্থার বলে একজন রাজা ছিলেন, মহান সম্রাট। তো তিনি তার নিজের তার প্রজাদের রক্ষা করার জন্য তার রাজ্যে বা তার দেশে যে সমস্ত নারী আছে তাদের সম্মান রক্ষার্থে তিনি কী করেছিলেন, এবং যাতে করে কোনো রকম কী বলবো দুঃশাসন না হয় এবং চুরি ডাকাতি বা এইগুলো থেকে রক্ষা করার জন্য বা এবং বহিঃশত্রু আক্রমণ থেকে নিজের যে রাজ্য বা নিজের একে রক্ষা করার জন্য তিনি তার দেশ থেকে 50 জন খুব বিখ্যাত সেই নাইটসদের যোদ্ধাদের তিনি নিজে জোগাড় করেছিলেন, তিনি নিজে কালেক্ট করেছিলেন, এবং সেই যোদ্ধারা নিজের প্রাণ দিতে প্রস্তুত ছিল তার দেশের জন্য, তার দেশের নারীদের সম্মান রক্ষার্থে। তো এবং এই কিং আর্থারের যে নাইটগুলো আছে 50 জন নাইটস, এদের জীবন নিয়ে কিন্তু অনেক কাহিনী বর্ণিত আছে ইংল্যান্ডের, মানে এটা কথিত আছে যে হ্যাঁ কিং আর্থার ছিলেন এবং কিং আর্থারের যে 50 জন নাইটস ছিল, এবং তোমাদের হয়তো নিশ্চয়ই মনে পড়ছে সেই 50 জন নাইটস আর কিং একটা জায়গায় বসে খেত, হ্যাঁ রাউন্ড টেবিল মনে আছে? সেই রাউন্ড টেবিলে বসে, এবং 50 জনে বসার জায়গা, সেখানে বসে তারা একসঙ্গে ডিনার করতেন, হ্যাঁ। তো সেই নাইটসের কিন্তু অনেক রকম অনেক অ্যাডভেঞ্চারাস কাহিনী যেটা বর্ণিত আছে, যেটা রূপকথায় স্থান পেয়েছে আর কি, ঠিক আছে? অরিজিনালি রূপকথার গল্প, তো এটা রূপকথায় স্থান পেয়েছে, অসাধারণ একটা স্টোরি। বলছি যে কিং আর্থারের যে নাইটসদের তো অনেক অভিজ্ঞতা রয়েছে, অনেক দুঃসাহসিক অভিজ্ঞতা রয়েছে। তো বলছে এই দুঃসাহসিক অভিজ্ঞতা থেকেও আমার মনে হয়, মানে রাইটার বলছেন যে আমার মনে হয় বিড়ালের আরও অনেক সাহসী দুঃসাহসিক অভিযান সে অভিজ্ঞতা করেছিল। তো এখানে বলতে পারো যে এখানে কোথাও এক্সাজারেট করেছে আর কি, মানে অতিরঞ্জিতকরণ করা হয়েছে বলতে পারো, যে কিং আর্থার নাইটসের সঙ্গে ক্যাটসের তুলনা। তো যাই হোক, তো রাইটার বলো তিনি একটা অর্থে তিনি সেটাকে প্রেজেন্ট করলেন যে হ্যাঁ কি মানে ক্যাটদের হচ্ছে তাদের যে অ্যাডভেঞ্চারাস লাইফ সেটা অনেক বেশি যে কোনো মানুষের থেকে, হিউম্যান বিংসের থেকে। তো সেটাকেই তিনি প্রেজেন্ট করার জন্য কিং আর্থার নাইটসদের আনলেন। তারা আবার বলছি দেখো তাহলে দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, তাহলে কি এই যে পিছনের জায়গাগুলো যেগুলোকে কি আমাদের কাছে ভীষণ বোরিং মনোটোনাস, আর টু দেম তাদের কাছে কি একটা হান্টিং গ্রাউন্ডস, শিকারের জায়গা, হোয়ার দে হ্যাভ মোর গ্যারান্ট অ্যাডভেঞ্চার, যেখানে কি থাকে তাদের অনেক বেশি সাহসী দুঃসাহসিক অভিযান থাকে, দেন কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, অর্থাৎ কিং আর্থারের যারা যোদ্ধা ছিল তাদের যে অ্যাডভেঞ্চার ছিল তার থেকে অনেক বেশি সাহসী দুঃসাহসিক অভিজ্ঞতা তাদের হয় বিড়ালদের। এবার ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ আ রিপ্রোচ, রিপ্রোচ মানে কি দোষ দেয়া হয়, তাহলে এটা বিড়ালের বিরুদ্ধে এগেনস্ট ক্যাটস, মানে বিড়ালের বিরুদ্ধে এটা সবসময় বলা হয় বা দোষ দেওয়া হয়, দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম, তারা কিন্তু যে বাড়িতে থাকে যে বাড়িতে বসবাস করে সেই বাড়িটাই কিন্তু তাদের কাছে বেশি প্রিয়, ফন্ড অফ মানে কি প্রিয়, দেন অফ দ্য পিউপিল ইন ইট, অর্থাৎ সেখানে যারা মানুষ আছে তাদের থেকে যে বাড়িতে থাকছে সেই বাড়িটাই কিন্তু তাদের কাছে প্রিয় হয়ে ওঠে। ঠিক ডগের অপোজিট, ডগ কিন্তু বাড়ি নিয়ে মাথা ঘামায় না, তুমি যাকে তাকে যেখানে নিয়ে যাবে, কিন্তু সে ডগ যাদের কাছে থাকে অর্থাৎ প্রভুভক্ত না, ভীষণ ফেথফুল এবং মাস্টারকে খুব ভালোবাসে ডগ। তো ডগ হচ্ছে তুমি যেখানে থাকবে সেই মানুষদের কিন্তু ভালোবাসে, তুমি যেখানে নিয়ে যাও তোমার সঙ্গেই কিন্তু যাবে। ক্যাট তার অপোজিট, ক্যাট কিন্তু সেখানে লোকেদের নিয়ে মানে তার খুব একটা মাথায় যায় আসে না, কিন্তু তার প্রধান ভালোবাসার জায়গা হচ্ছে তার নিজের বাড়ি। ওকে, স্যার যে বাড়িতে আছে সেই বাড়িতে কিন্তু সে থেকে যায় ন্যাচারালি, স্বাভাবিকভাবে দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, স্বাভাবিকভাবে কি বিড়াল কিন্তু তার নিজের জায়গা কিন্তু সে কখনোই মানে ত্যাগ করতে, ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, সে তার নিজের জায়গাটাকে ছেড়ে চলে যেতে কিন্তু একদমই পছন্দ করে না। দ্য ল্যান্ড, যে জায়গায়, হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, যেখানে তার সমস্ত বন্ধু রয়েছে, অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এবং যেখানে সে প্রত্যেকটা ল্যান্ডমার্ক, বুঝতে পারে ল্যান্ডমার্ক মানে কি, মানে যেটা দেখে আর কি চেনা যায়, তো প্রত্যেকটা ল্যান্ডমার্ক যেখানে সে জানে, যেখানে তার সমস্ত বন্ধুরা রয়েছে, তো সেই জায়গা ছেড়ে কিন্তু সে যেতে কিন্তু পছন্দ করে না। বোঝা গেল? হ্যাঁ, তাহলে ল্যান্ডমার্ক মানে কি কোনো গুরুত্বপূর্ণ জায়গা, মনে করো সে সেই জায়গাটা দেখে চিহ্নিত করে একটা বিড়াল, তো সেই তার ল্যান্ডমার্কটা ছেড়ে যেখানে তার সমস্ত বন্ধুরা রয়েছে সেই জায়গা ছেড়ে কিন্তু সে কোনোদিনই যেতে পছন্দ করে না, যেটা একটা কুকুর চলে যায়, কিন্তু কুকুর প্রভুর জন্য প্রাণ দিতে প্রস্তুত। এবার এক্সাইল্ড ইন আ নিউ ল্যান্ড, এবং নতুন জায়গায়, এক্সাইল্ড মানে কি
বলতে পারো নির্বাসিত হয় এবং নতুন জায়গায় সে যদি চলে যায় বা স্থানান্তরিত করা হয়, এখানে এক্সাইল্ড মানে স্থানান্তরিত বলতে পারো, এবং নতুন জায়গায় তাকে যদি স্থানান্তরিত করা হয়, হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, তাকে আবার নতুন করে সেখানকার ভৌগোলিক পরিবেশটাকে চিনতে হবে। বোঝা গেল যে কোথায় উঠবো, কোথায় আমাকে যদি অ্যাটাক করে কোথা থেকে পালাবো, কোথায় ফেন্স আছে, কোথায় খাবার পাবো। তো এই সমস্ত এই যে ভৌগোলিক পরিবেশ তাকে আবার নতুন করে শিখতে হবে। বোঝা গেল? তাহলে জিওগ্রাফি মানে কি, এই পড়ার জিওগ্রাফি শিখবে না, তাহলে তাকে ভৌগোলিক পরিবেশটা তাকে জানতে হবে। ভৌগোলিক পরিবেশ মানে এটা যে কোথায় কি আছে না আছে, কোথায় ল্যান্ডমার্ক, কোথায় আবার নতুন করে বন্ধু করার তাদের সঙ্গে আবার মানে ঝামেলা হবে। তো এই সমস্ত কিছু তাদেরকে আবার শিখতে হয়। সো হোয়েন দ্য ফ্যামিলি মুভস, তাই যখন এই পরিবারটা চলে যায়, দ্য ক্যাট ইফ অ্যালাউড, যদি বিড়ালটা অনুমতি পায়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, সে কিন্তু তার পুরনো বাড়িতে থেকে যাবে, অর্থাৎ সে বাড়ির লোকেদের সঙ্গে কামাতে চায় না। যে সেই মানে যে বাড়িতে থাকতো সেই বাড়িতেই তাকে যদি অনুমতি দেওয়া হয় সে কিন্তু সেখানেই থাকে। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস, এবং আবার যারা নতুন ভাড়াটে আসে, নতুন লোক আসে, তাদের সঙ্গে কিন্তু আবার সখ্যতা স্থাপন করে। অ্যাটাচ হিমসেলফ, নিজেদের সখ্যতা স্থাপন করে টু দ্য নিউ টেন্যান্টস। টেন্যান্টস মানে কি, ভাড়াটে। বোঝা গেল? টেন্যান্টস মানে ভাড়াটে, ভাড়াটিয়া। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম, এবং যে ভাড়াটে মনে করো সে কী করবে, তাকে থাকার সুবিধা দেবে। তাহলে প্রিভিলেজ মানে কি, অ্যাডভান্টেজ। মনে থাকবে অনেক ওয়ার্ড মিনিং তোমরা কিন্তু এই থার্ড ইউনিট থেকে শিখলে। ইউনিট 1 ইউনিট 2 কিন্তু ওরকম ছিল না, ইউনিট 3 কিন্তু অনেক ওয়ার্ড মিনিং দেখো শিখতে পারলে। হি উইল গিভ দেম, অর্থাৎ তিনি তাদেরকে দেবেন দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম, অর্থাৎ তাকে সেখানে থাকার সুবিধা দেবেন। হোয়াইল হি এনজয়েজ লাইফ ইন হিজ ওন ওয়ে, যখন বিড়ালটা সে তার নিজের জীবনটা নিজের মতো করে উপভোগ করবে, সে তার নিজের মতো করে দিব্যি থাকবে। তাহলে হি উইল গিভ দ্যাম প্রিভিলেজ অফ বোর্ডিং, বোর্ডিং মানে কি, থাকা, স্টেইং, অর্থাৎ সেই মানুষটি, নতুন সেই ভাড়াটিয়া, তাকে বিড়ালটিকে কী করবে, থাকার অনুমতি দেবে, থাকার সুবিধা দেবে। হোয়াইল হি এনজয়স হিজ লাইফ ইন হিজ ওন ওয়ে, যখন কী করবে, সে তার নিজের মতো করে নিজের জীবনটাকে উপভোগ করবে। বোঝা গেল? তাহলে এখানেই আমাদের ক্যাট সম্পর্কে আমাদের শেষ হলো আর কি। তো ক্যাটে আমরা কিছু কিছু অনেক ওয়ার্ড শিখলাম। তো ওয়ার্ডগুলো আমি জাস্ট আরেকবার তোমাদের মুখে বলে দিচ্ছি, হ্যাঁ, তোমরা শুনে নাও। তাহলে সন্টার্স মানে, তাহলে কি বললাম, সন্টার্স মানে পাইচারি করা হতে পারে বা দুলকি চালে চড়া হতে পারে। সন্টার্স মনে থাকবে, সন্টার্স। ওয়ার্ড মিনিংগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এটাই কিন্তু ইম্পর্টেন্ট। স্প্রিংস, স্প্রিংস মানে কি, স্প্রিংস মানে হচ্ছে জাম্পস, লাফানো। ঠিক আছে? তাহলে স্প্রিংস মানে কি বললাম, জাম্পস, লাফানো। আচ্ছা, লিদে মানে বলেছি ফ্লেক্সিবল, নমনীয়, হ্যাঁ, গ্রেসফুল। আচ্ছা, তারপরে স্ট্রেচেস মানে বলেছে, স্ট্রেচেস মানে কি, প্রসারিত করে, অর্থাৎ হাত পা এ করে দেখে ঠিক আছে কিনা। রেক্স মানে আঁচড় কাটা, ঠিক আছে, রেক্স মানে আঁচড় কাটা। কিন্ডার্ড মানে স্বজাতি, হ্যাঁ বলেছি। আর গ্লাইডিং মানে ওই তো দুলে দুলে চলা, গ্রেসফুল শ্যাডোজ, সুন্দর ছায়া পড়ে। আর ইপ্রোচ মানে কি, ব্লেম, মানে ক্যাটের বিরুদ্ধে সবসময় দোষ দেওয়া হয় যে সে যেখানে থাকে সেই মানুষদের থেকে, যে বাড়িতে থাকে সেই বাড়িটাই তার কাছে বেশি আপন। কারণ সেখান থেকে যদি কোনো মানে সেই বাড়ি মানে বাড়ির যে ভাড়াটিয়া সে যদি চলে যায়, তাহলে তাকে যদি অনুমতি দেওয়া হয় সে কিন্তু নতুন ভাড়াটের সঙ্গে থেকে যাবে। সে কিন্তু পুরনো যে ছিল তার সঙ্গে কিন্তু সে নাও থাকতে পারো, কারণ তাকে হচ্ছে আবার নতুন করে সেখানকার জিওগ্রাফি শিখতে হবে, সব কিছু তার বন্ধু করতে হবে। তো তার সঙ্গে থেকে যায়। এবং ওই জন্য বলছে যে মজা করে যে সেই যখন মানে যে ভাড়াটিয়া, সে যখন তাকে হচ্ছে থাকার সেই সুবিধাটা দেবে, সেও তার নিজের জীবনটাকে সুন্দর করে অনুভব করবে, উপভোগ করবে। বুঝে গেল? আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যেখানে অসুবিধা হবে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে কমেন্ট সেকশানে। আর ওয়ার্ড মিনিংগুলো কিন্তু রেডি করতে হবে। চলো আমরা এক্সারসাইজগুলো আমরা আজকে কমপ্লিটই করে নিই। সো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ঠিক আছে? আমি যেটুকু পড়লাম তোমাদের মানেটা করছি। দ্য ক্যাট সন্টার্স ডাউন, তাহলে কোথায় পাইচারি করে, এটা আমরা পড়লাম। কোর্টিয়ার্ড, উঠান। ফ্রন্টিয়ার, সামনের জায়গা। ব্যাকইয়ার্ড মানে পিছনের জায়গা। আর শিপইয়ার্ড, শিপইয়ার্ড মানে জাহাজের যে চত্বর সেটাকে শিপইয়ার্ড বলছে। তাহলে আমরা পড়েছি, দেখো, হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড। ওকে, পিছনের জায়গায় সে মানে পাইচারি করে। তাহলে 7 and A 3। আচ্ছা, এক্সারসাইজটা লিখি। আনসারটা হবে কি, ব্যাকইয়ার্ড। তারপরে দেখো, দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ, কোথায় লাভ দেয়, স্কিপস টু দ্য রুফ, ছাদে। অফ অ্যান এমটি, ফাঁকা রুম, শেড, ফ্লোর না করিডর। আমি বলেছিলাম যে ফাঁকা যেখানে ছায়া মানে কি বলবো, ঘেরা জায়গা থাকে। শেড মানে কি, ছাউনি। এখানে শেড মানে হচ্ছে, মনে রাখো, ছাউনি। তো ফাঁকা যে ছাউনিতে সেখানে কিন্তু সে লাভ দেয়। ঠিক আছে? এখানে শেড মানে কিন্তু ছায়া না, শেড মানে এখানে ছাউনি বলতে পারো নাউন হিসাবে, এমটি শেড।
তাহলে এখানে কি হবে শেড, শেড সিএরটা। এবার এটা বললাম যে এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড, নতুন জায়গায় তাকে নির্বাসিত করা হয়, দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন নিউ, মানে বিড়ালকে কি শিখতে হবে, নিউ জিওগ্রাফি। ফুরেরটা হবে তাই কি শিখতে হয়, তাকে নতুন জিওগ্রাফি শিখতে হয়। বেশ, এবার আটেরটা, আমি আটের এ শুধু আনসার লিখে যাচ্ছি, তোমরা বইটা নিশ্চয়ই খুলেছো 60 পেজ, তো বইটা খুলে তোমরা জাস্ট মিলিয়ে নাও। তাহলে হোয়েন দ্য ফ্যামিলি, একদম বই থেকে দেখো, হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, যখন পরিবার সেই আগুনের কাছে জড়ো হয় তখন ক্যাট কী করে, একদম ফার্স্ট লাইনেই আছে দেখো, হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, তারপরে দেখো একদম ফার্স্ট লাইনটাই, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, খুব ক্যাজুয়ালি, খুব সাধারণভাবেই সে কী করে, রুমের বাইরে চলে যায়, তাই তো, যখনই খাওয়া শেষ করে। ঠিক আছে, তাহলে হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, দ্য ক্যাট casually goes out of the room, তাহলে কি মানে রুম থেকে সে ধীরে ধীরে চলে যায়। তো বিয়েরটা দেখো, দ্য ক্যাট ড্রুপস হিজ হেড, সে তার মাথাটা নিচু করে, নিয়ারলি টু হিজ পজ, পজ মানে কি, এই যে পায়ের থাবা, তাহলে পায়ের থাবার কাছে নিচু করে, অ্যান্ড তারপরে কি করে, তাহলে দেখো, ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, সি করে, অ্যান্ড এটা লিখতে হবে, সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিন্ডার, 57 পেজের দেখো একদম একদম লাস্ট লাইনটা, ঠিক আছে, 57 পেজের একদম লাস্ট লাইনটাই আছে দেখো, সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিন্ডার, অ্যান্ড সেন্ডস অ্যাক্রস মানে কি, ডাক দেয়, কল তার স্বজাতিদের, কিন্ডার মানে কি বললাম, স্বজাতি, টু হিজ কিন্ডার, তাহলে সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিন্ডার। ক্যাটস গো ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ড, তাহলে ক্যাটস সাবারবান ব্যাকইয়ার্ড বলেছিলাম যে শহরতলে যে সমস্ত ব্যাকইয়ার্ডগুলোতে সে স্পোর্টের জন্য যায়, অ্যাজ কখন, অ্যাজ দ্য গেট ওল্ডার, তাহলে অ্যাজ কথাটা দেওয়া আছে, তাহলে লিখবে অ্যাজ, খুব সোজা, অ্যাজ দ্য গেট ওল্ডার, তাই না, খুব সোজা। তাহলে আরেকটা দেখো আমাদের হয়ে গেল, তাহলে আমরা চলে যাই, চলো 9। আচ্ছা, কজ অ্যান্ড এফেক্ট আছে, কজ অ্যান্ড এফেক্ট খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, কজ অ্যান্ড এফেক্ট এবারে খুব ইম্পর্ট্যান্ট। তাহলে দেখো এফেক্টটা, দ্য ক্যাট হ্যাজ মেনি এনিমিজ, এটা হচ্ছে কজে আছে, তো বিড়ালের অনেক শত্রু আছে, এর ফলে বিড়াল কি করে, বিড়ালের অনেক শত্রু আছে, তাহলে সে কি করে, হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েসলেসলি, তাহলে তার ফলে এটা করে, তাই না, তাহলে এফেক্টটা আমরা কি লিখবো, এফেক্টটা আমরা এর দিকে লিখছি। আচ্ছা, এটা মনে করো কজ, এটা লেখা আছে, আমি কোশ্চেনটা টুকছি না, আর এইটা মনে করো এফেক্ট, তাহলে কজটা দেওয়া আছে, আমি উত্তরটা লিখছি, দেখে নাও, তাহলে হি লুকস keenly from side to side, and moves noiselessly, হলো, তাহলে হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েসলেসলি, তাহলে এটা এফেক্ট। এবার বিটটা, আচ্ছা বিটটা কি আছে দেখি, বিটটা দেখো এফেক্টটা আছে, এবার তোমাকে কজটা লিখতে হবে, কি আছে, দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস, তাহলে কি বললাম, যে ক্যাট হচ্ছে বেশ কয়েকবার কি করে, নিজেকে প্রসারিত করে, স্ট্রেচ করে, প্রসারিত করে কেন, কি দেখার জন্য, এই যে আছে দেখো, টু সি, হ্যাঁ, টু সি এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, ব্যাস ওটা লিখতে হবে, তাহলে কেন, এখানে দিয়ে দাও, টু সি ইফ
every muscle is in full working order. Okay, in full working order, is in full working order. আচ্ছা, প্রত্যেকটার ক্ষেত্রে বলছি যে তোমরা হচ্ছে এখান থেকে অবশ্যই তো লিখে নিতে পারো, ঠিক আছে? আর বাড়িতে কিন্তু ঠিক মানে আমি কীভাবে লিখছি বলো তো, আনসারগুলো কিন্তু একদম বই থেকে লিখছি। তো তোমরা হচ্ছে বইয়ের লাইনেই কিন্তু খুঁজে পাবে। তোমাদের তো মানে সিন আসবে, তো সেই প্লেসগুলোকে, কোন জায়গাটাকে, সেই জায়গাটাকে ভালো করে চিনতে পারলেই তোমরা কিন্তু মার্কস পাবে, ঠিক আছে? এবং বই দেখে দেখে একদম লিখবে। আমি বই দেখে দেখে লিখছি, তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? কোনো এক্সট্রা আমি কিন্তু দিচ্ছি না, সেটা মুছে দিচ্ছি, সিএরটা লিখতে হবে। আচ্ছা, তারপর দেখো সিএরটাও, আচ্ছা সিএরটা কজ আছে, আমাকে এফেক্টটা লিখতে হবে। দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ডস অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক। তাহলে ক্যাট সমস্ত ল্যান্ডমার্ক জানে, তার সমস্ত বন্ধুদেরকে জানে, তাই সে কী করে? তাই কিন্তু সে কী করে? দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি। ওকে, তাহলে এটা মনে রাখতে হবে। তাহলে এফেক্টটা কি? তাই দ্য ক্যাট ডাজ নট লাইক to leave his country. The cat does not like to leave his country when একটা লাইন যোগ করে দিলাম, when the family moves. The cat does not like to leave his country when the family moves. অর্থাৎ ফ্যামিলিটা যখন মুভ করে তখন কিন্তু ক্যাট তার কান্ট্রিটা সে করতে পছন্দ করে না। কেন না? সেখানে তার সমস্ত বন্ধুরা যে সমস্ত ল্যান্ডমার্ক সে জানে, তাই কিন্তু সে যেতে পছন্দ করে না। তাহলে বোঝা গেল। তাহলে এটা 9-এর দাগেরটা হয়ে গেল। আচ্ছা, 10-এর দাগেরটা আমরা স্প্লিটটা বলে দিই, সেটা মুছি তাহলে যায়, আমরা একটু মিলিয়ে নিও, সেটা মুছিয়ে দিচ্ছি। স্প্লিট কথাটা একটু আসি। স্প্লিট মানে কি? আমরা জয়নিং শিখেছি। জয়নিং মানে কি? দুটো সেন্টেন্স বা মানে দুই বা ততোধিক সেন্টেন্সকে কী করা? যুক্ত করা। স্প্লিট হচ্ছে তার অপোজিট, জয়েনের অপোজিটই হচ্ছে স্প্লিট। স্প্লিট মানে কি? সেটাকে ভাঙা, টুকরো করা। তাহলে তোমরা মানে এক্সারসাইজ 10, এক্সারসাইজ 11 আমরা দুটোই শিখতে পারবো। একটা স্প্লিট আছে, মানে একটা আমরা ভাঙতে পারবো, আবার 11এরটা কী আছে সেটা জুড়ে দেওয়া আছে। তাহলে আগে আমরা স্প্লিটটা করে নিই। দেখো, স্প্লিট মানে তাহলে ভাঙা, এবং সেখানে আমি অলরেডি মানে মাই উইক উইথ গান্ধী, সম্ভবত না, মাই উইথ, সরি, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুতে আমরা অলরেডি স্প্লিটটা শেখানো হয়েছিল, এবং সেখানে অলরেডি গ্রামারগুলো শেখানো হয়েছিল, মানে তোমার সিম্পল সেন্টেন্স করার। তো স্প্লিট করার ক্ষেত্রেও তোমার কোনো ঘটনা, দুটো ধরো ঘটনা ঘটেছে, নিশ্চয়ই সেই দুটো ঘটনার মধ্যে কোনো একটা ঘটনা আগে ঘটেছে, কোনো একটা পরে ঘটনা ঘটেছে। তাহলে যে ঘটনাটা আগে ঘটেছে সেটা কিন্তু আগেই তোমাকে দিতে হবে। মেবি সেটা সেন্টেন্সের পরে থাকতে পারে, কিন্তু যেটা ঘটনাটা, অর্থাৎ সিকোয়েন্স অনুযায়ী তোমাকে কিন্তু সাজাতে হবে। সিকোয়েন্স করেছো, রিঅ্যারেঞ্জ করেছো, অ্যারেঞ্জ করেছো, আগে পরে, তো সেই অনুযায়ী কিন্তু তোমাকে সেন্টেন্সটাকেও সেভাবে লিখতে হবে, আগে পরে দিয়ে বা শো দিয়ে, ঠিক আছে, লিখতে হবে। যেমন দেখো, ফার্স্ট, দে পোস্টপন দেয়ার ভিজিট। তারা তাদের ভিজিটটা পোস্টপন করেছিল, স্থগিত রেখেছিল, অ্যাজ দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ। যেহেতু প্রোগ্রামটা বা অনুষ্ঠানটা কী করা হয়েছিল? কল্ড অফ মানে বাতিল করা হয়েছিল, কল্ড অফ। তাহলে যখন মানে উইথড্র করা হয়েছিল, বাতিল করা হয়েছিল, তখন তারা তাদের ভিজিটটা পোস্টপন করেছিল। তাহলে কোনটা আগে হয়েছিল? নিশ্চয়ই আগে প্রোগ্রামটা ক্যান্সেল হবে। প্রোগ্রামটা ক্যান্সেল হওয়ার পরে তারপরে তারা খবর পেলো, দেন তারপরে তারা তাদের ভিজিটটা পোস্টপন করলো। তাহলে কোনটা আগে হওয়ার কথা? তাহলে প্রোগ্রামটা নিশ্চয়ই আগে কল্ড অফ হয়েছে। তাহলে তোমাকে কিন্তু আগে এইটা দিতে হবে, সিকোয়েন্স হয়ে, অর্থাৎ এই সেন্টেন্সটাকে আগে দিতে হবে যেটা আগে ঘটেছিল, ঠিক আছে? তাহলে দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, এটা আমি আগে দিলাম। তাহলে দেখো লিখলাম, the program was called off, so they postponed their visit। তাই তারা তাদের ভিজিটটা পোস্টপন করে। দেখো, শো দিয়ে আমি এটা লিখতে হলো, তাহলে এটা করা যেতে পারে। তাহলে যেটা আগে হয়েছে সেটাকে আগে দিলাম, তারপরে এটাকে দিলাম।
আচ্ছা, বিয়েরটা হ্যাভিং ফর দ্য ব্যাটেল, এবার কি হয়েছে, মানে সেই ব্যাটেলটা, লড়াইটা যুদ্ধ করে হি রিটার্ন ভিক্টোরিয়াস, সে জয়ী হয়ে ফিরেছিল। তাহলে সে কোনটা, এবং হ্যাভিং ফর দ্য ব্যাটেল, তাহলে এখানে দেখো পার্টিসিপেল দিয়ে এই সেন্টেন্সটাকে মানে করা হয়েছিল। এটা কিন্তু সিম্পল সেন্টেন্স। দেখো সিম্পল সেন্টেন্সকে ভাঙা কিন্তু কঠিন, স্প্লিট করা কঠিন, একটু তুলনামূলকভাবে কঠিন। কমপ্লেক্স সেন্টেন্সে ভাঙা সহজেই দেখা যায়, দুটো ফাইনাইট ভার্ব যেহেতু আছে। এবার তোমায় কিন্তু আলাদা করে ফাইনাইট ভার্ব এই সেন্টেন্স থেকে বের করতে হবে। তাহলে হ্যাভিং ফর দ্য ব্যাটেল, ব্যাটেলটা লড়াই করে রিটার্ন ভিক্টোরিয়াস, তাহলে আমি আগে করবো কি, সে আগে নিশ্চয়ই ব্যাটেলটা লড়াই করেছিল, তারপরে সে জয়ী হয়ে ফিরেছিল। তাহলে এখানে কি লিখবো, তাহলে হি হ্যাড ফর দ্য ব্যাটেল, এটা আগে হয়েছিল, হি হ্যাড এটা আগে করবো, হি হ্যাড ফর দ্য ব্যাটেল, সে লড়াই করেছিল, তারপরে হি রিটার্ন ভিক্টোরিয়াস। তাহলে বুঝতে পারছো তারা কীভাবে আমরা স্প্লিট করছি, দুটোকে আমরা ভাঙছি। তারপরে দেখো সি, মুছলাম। তারপর দেখো সি এরটা, হি পোর্ড সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস অ্যান্ড ড্র্যাঙ্ক, এটা খুব সোজা। অ্যান্ড যদি কম্পাউন্ড সেন্টেন্স থাকে অ্যান্ড অর বাট দিয়ে, এগুলো কিন্তু খুবই সোজা। তাহলে দেখো হি পোর্ড সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস, সে গ্লাসের মধ্যে কিছুটা জল ঢেলেছিল, অ্যান্ড ড্র্যাঙ্ক ইট, একদম সোজা, সে গ্লাসের মধ্যে জল ঢেলেছিল, সে পান করেছিল। তাহলে হি পোর্ড সাম ওয়াটার হি পোর্ড ঢেলেছিল সাম ওয়াটার, ওকে, ইনটু দ্য গ্লাস, সেটাকে পান করেছিল, হি ড্র্যাঙ্ক ইট। এবার এখানে কি, এখানে কিন্তু এই সাবজেক্টটা সেম, সেই তো পান করেছিল না, যে ঢেলেছিল সেই পান করেছিল। তাহলে এখানে দেখো সাবজেক্টের জন্য হি দিয়েই কমন এ করে আনা হলো আর কি, ঠিক আছে। তারপর দেখো ডি, হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভীত, লেস্ট, পাছে, লেস্ট মানে কি পাছে, হি বি প্রুভড গিলটি, যাতে পাছে সে দোষী প্রমাণিত হয়ে যায়, তাই তো। তাহলে সে ভীত কেন, সে পাছে হচ্ছে দোষী প্রমাণিত। তাহলে দেখো হি ওয়াজ আছে, তাহলে এখানে বি, বি মানে এখানে আমার মে আনতে হবে, কারণ এখানে পসিবিলিটি, সে কেন ভীত না, সে হচ্ছে দোষী হতেও পারে, নাও হতে পারে, যেন পসিবিলিটি আনতে হবে। তাহলে এটা আমরা কী লিখবো, তাহলে আগে এটা হবে হি মাইট বি, এটা কিন্তু আমাকে আনতে হলো, ঠিক আছে, যেহেতু পসিবিলিটি বোঝালো এবং যেহেতু ওয়াজ আছে, পাস্ট টেন্স আছে, ওই জন্য মে থেকে কী হলো, মাইট। তাহলে হি মাইট বি প্রুভড, হি মাইট বি প্রুভড গিলটি, ঠিক আছে, হি ওয়াজ অ্যাফ্রেড অফ দ্যাট। তাহলে দেখো ডিএরটা আমরা তাহলে কী করলাম, হি মাইট বি প্রুভড গিলটি, মানে তাকে হচ্ছে অপরাধী প্রমাণ করা হতে পারে, হি ওয়াজ অ্যাফ্রেড অফ দ্যাট, সেতে কিন্তু ভীষণ ভীত। তাহলে এটাই পাচ্ছে, লেস্ট আমরা দিয়ে করতে পারছি, এটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে হলো। তো আমরা দশেরটা এটা কী করলাম, স্প্লিট করলাম, অর্থাৎ দেখেছো স্প্লিট করার নিয়ম। তাহলে যেটা আগে পরে হয়েছে সিকোয়েন্স অনুযায়ী ভেঙে ভেঙে তোমাকে কিন্তু সেইভাবে লিখতে হবে, কোনটা আগে পরে হয়েছে সেভাবে সেন্টেন্সটা ভেঙে লিখতে হবে। এবং সেক্ষেত্রে তোমাকে যদি কমন সাবজেক্ট হয়, সেখানে দুবার সাবজেক্ট নাও ইউজ করা যেতে পারে। ধরো রাম ইজ এ গুড বয়, ধরো রাম ওয়েন্ট টু দ্য স্কুল অ্যান্ড প্লেড ক্রিকেট, বা স্টাডিড ওয়েল, রাম ওয়েন্ট টু দ্য স্কুল অ্যান্ড স্টাডিড ওয়েল, আমি যদি বলি, তাহলে অ্যান্ড দিয়ে যেহেতু আর কোনো তার সাবজেক্ট নেই, তাহলে রামের কথাই দু ক্ষেত্রে বলা হচ্ছে, দুটো ক্ষেত্রেই, তো সেখানে কিন্তু তোমাকে রাম দুবার ইউজ করতে হবে, বা একবার রাম ইউজ করলে, একবার হি ইউজ করলে, তো এইভাবে তোমাকে করতে হবে। এবার চলো 11-এরটা, জয়নিং। জয়নিং তো তোমরা পারবে। তাহলে দেখো সিঙ্গেল সেন্টেন্স, আচ্ছা একটু বলে দিই, তোমাদের যদি পরীক্ষায় থাকে সিঙ্গেল সেন্টেন্স, সিঙ্গেল সেন্টেন্স মানে তুমি মানে তোমার কমপ্লেক্স সেন্টেন্স আর সিম্পল সেন্টেন্সে করতে হবে, কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু কোনোভাবেই করা যাবে না। বারবার বলছি তোমাদের যে কম্পাউন্ড সেন্টেন্স একদম মাধ্যমিকের বোর্ডে ইনস্ট্রাকশনই থাকে, তুমি যে কোনো সেন্টেন্সকে সিম্পল করো, কমপ্লেক্স করো, কম্পাউন্ড যেগুলো খুব ইজিলি হয়, অ্যান্ড অর বাট, এইগুলো দিয়ে কিন্তু কোনো রকমভাবে জয়নিং হবে না, বোঝা গেল। যদি বলা থাকে কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে করো, দেন করো, কিন্তু যদি সিঙ্গেল সেন্টেন্স বলে, তাহলে হয় সিম্পল সেন্টেন্সে করবে, নাহলে কমপ্লেক্স সেন্টেন্সে করবে। আদারওয়াইজ তুমি যদি বলে কমপ্লেক্স সেন্টেন্স, তো তাহলে কোনো নেই, ঠিক আছে, কিন্তু কোনোভাবেই কম্পাউন্ড করা যাবে না। তাহলে হি ইজ ওয়াইজ, হি ইজ ব্রেভ,
তাহলে দেখো সে জ্ঞানী আবার সাহসী, তাহলে আমরা এরকম করতে পারি জ্ঞানী হওয়া ছাড়াও সে সাহসী। তাহলে কী করবো এখানে, জ্ঞানী হওয়া ছাড়াও, ছাড়াও ইংরেজি হচ্ছে কি বিসাইডস, বিসাইড নয় কিন্তু বিসাইডস, ছাড়াও, বিসাইডস। বিসাইডস বিং ওয়াইজ মানে জ্ঞানী হওয়া ছাড়াও ইজ ব্রেভ। তাহলে দেখো বিসাইডস বিং ওয়াইজ মানে জ্ঞানী হওয়া ছাড়াও কিন্তু সে সাহসী। তাহলে সিম্পল সেন্টেন্সে করে দিলাম, ঠিক আছে, সিম্পল সেন্টেন্স অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো কিন্তু করলে হবে না, তো এটা এইভাবেই করতে হবে। তারপরে দেখো খুব সোজা, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস। আমার গ্র্যান্ডফাদার কোথায় বাস করে, একটা বড় বাড়িতে বাস করে, সেই বাড়িটা কোথায়, ইজ বাই দ্য রিভার, সেটা নদীর পাশে, ঠিক আছে। তাহলে তুমি এটা সিম্পলও করতে পারো, কমপ্লেক্সে করতে পারো, আমি দুভাবেই করে দেখাচ্ছি। দেখো তাহলে আমি যদি প্রথমে সিম্পল করছি, দেখো প্রথমে সিম্পল, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস, তাহলে বড় বাড়িতে বাস করে কোথায়, নদীর পাশে, একদম সরাসরি বসিয়ে দাও, বাই দ্য রিভার। তাহলে দেখো আমি সরাসরি বসিয়ে দিলাম, মানে মানে দ্য হাউস ইজ বাই দ্য রিভার মানে কি, বাড়িটা তো নদীর পাশে, ওই জন্য সরাসরি বসিয়ে দিলাম দ্য মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস বাই দ্য রিভার, নদীর পাশে বাস করে, সরাসরি বসিয়ে দিলাম। এটা সিম্পল সেন্টেন্স হলো। আবার এটাকে যদি কমপ্লেক্স সেন্টেন্স করি, খুবই সোজা, তাহলে কি লিখবো, দেখো আমি এখানেই কমপ্লেক্স সেন্টেন্স করছি, তাহলে মাই গ্র্যান্ডফাদার lives in a big house that is বা which is যা খুশি দিতে পারো, that is by the river। তাহলে দুভাবে আমি করে দিলাম, তোমাদের যেটা খুশি, তাহলে দুটোভাবে সিম্পল সেন্টেন্স করতে পারবে অথবা কমপ্লেক্সে করতে হবে, কম্পাউন্ড কিন্তু করা যাবে না। সি সিটটা খুব সোজা, তাহলে আই গট আ নিউ বুক, আই ফেল্ট হ্যাপি। আমি নতুন বই পেয়েছিলাম, আমি খুব হ্যাপি অনুভব করেছিলাম, তাই তো। তাহলে আমি দেখো প্রথমে যদি সিম্পল সেন্টেন্স করি খুব ইজিলি হতে পারে, নতুন বই পেয়ে আমি খুব সুখী অনুভব করেছিলাম, তাহলে নতুন বই পেয়ে, তাহলে এই পেয়ে ইংরেজি কি, তখন কি করতে হবে, কি গট হচ্ছে পাস্ট টেন্সে আছে, তোমাকে প্রেজেন্টে আসতে হবে, তাহলে গেট তার সঙ্গে আইনি যোগ করে দাও, অর্থাৎ পার্টিসিপল ইউজ করে আমি এখানে সিম্পল সেন্টেন্স করতে পারি। তাহলে কি হবে, গেটিং আ নিউ বুক, নতুন বই পেয়ে, তাই না, গেটিং আ নিউ বুক, নতুন বই পেয়ে, গেটিং আ নিউ বুক আই ফেল্ট হ্যাপি, আমি সুখী অনুভব করেছিলাম, ঠিক আছে। বা তুমি এটাতে অ্যাজ দিয়ে করতে পারো, যদি অ্যাজ দিয়ে মানে তোমার যদি মনে হয় কমপ্লেক্স সেন্টেন্সে করবে, তুমি অ্যাজ দিয়েও করতে পারো। তাহলে অ্যাজ দিয়ে যদি হয় কীরকম হবে, অ্যাজ আই গট আ নিউ বুক, যেহেতু আমি পেয়েছিলাম, আই ফেল্ট হ্যাপি, আই ফেল্ট হ্যাপি বিকজ আই গট আ নিউ বুক। তাহলে এতগুলো ভাবে কিন্তু তুমি করতে পারবে, ঠিক আছে। তারপর ডিএডটা খুব সোজা, দেখো মুস্কান ইজ সিক, সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন। তাহলে মুস্কান অসুস্থ, সে হচ্ছে ফাংশন অ্যাটেন্ড করতে পারেনি। তাহলে এটা একদম বিকজ দিয়ে বা অ্যাজ দিয়ে যদি তুমি সিম্পল কমপ্লেক্স করতে যাও করতে পারো, আবার সিম্পলও করা যায়। তাহলে আমি সিম্পল কী করবো, যেহেতু তোমারও চেয়েছিল মুস্কানের সিক সু কুড নট, তাহলে ডিউ টু, তাহলে দেখো এইভাবে করা যায়, মুস্কান, আমি সিম্পল সেন্টেন্সটা করছি, মুস্কান could not attend the function, বলে এখানে ডিউ টু করতে হবে, ডিউ টু, আচ্ছা মুস্কান হচ্ছে এখানে হারি করি মেয়ে ধরি, মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন ডিউ টু হার, তাহলে অসুস্থতা হয়ে যাবে, সিকনেস, ঠিক আছে। তাহলে মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন ডিউ টু আর সিকনেস, এটাও করতে পারো, অথবা করতে পারো মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন অ্যাজ শি ইজ সিক, ওকে। তো ওকে কোনোভাবে কিন্তু সো ইউজ করবে না, ঠিক আছে। তাহলে এইভাবে করতে পারো, মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন বিকজ সি ইজ সিক, অথবা এরকম করতে পারো অ্যাজ মুস্কান ইজ সিক সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, তাই তো। তাহলে আমরা দেখো এই চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট হলো, এই লেসনটা কমপ্লিট হলো ক্যাটটা।
তো আমরা হচ্ছে এরপরে একটা রিপোর্ট ইয়ে আসে, নোটিশ আছে, নোটিশটা আমরা পরবর্তীকালে শেখাবো। তো আশা করি তোমরা ক্যাটটা ভালো করে বুঝতে পেরেছো। যারা ক্যাটটা মানে এই পার্টটা শুধু দেখছো, তোমরা ফার্স্ট পার্টের জন্য অবশ্যই তার আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে। আশা করি বুঝতে পারবে। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, অথবা হোয়াটসঅ্যাপে আমাকে প্রশ্ন করতে পারো। সবাই ভালো থেকো। এরপরে আবার নতুন লেসন নিয়ে আমি আবার আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।